ইনফরমেশন সিকিউরিটির এই ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো ম্যালওয়্যার। আমরা সবার প্রথমে বুঝে নিব ম্যালওয়্যারটা কি। ম্যালওয়্যার কথাটা এসেছে ম্যালিশিয়াস সফটওয়্যার এই দুইটা ওয়ার্ড থেকে। ম্যালিশিয়াসের ম্যাল এবং সফটওয়্যারের ওয়্যার এই দুইটার কম্বিনেশনে ম্যালওয়্যার শব্দটা আমরা পাই। ম্যালওয়্যার হলো এমন এক ধরনের সফটওয়্যার প্রোগ্রাম যেটা উইদাউট পারমিশন কারো কম্পিউটার সিস্টেমে থেকে সেই সিস্টেমকে ড্যামেজ করতে পারে, এক্সপ্লয়েট করতে পারে, কিংবা সেই সিস্টেমে আনঅথরাইজড ওয়েতে অ্যাক্সেস নিতে পারে। এখানে ড্যামেজ এবং এক্সপ্লয়েটের মধ্যে কিন্তু তফাৎ আছে। ড্যামেজ হলো জাস্ট কম্পিউটার সিস্টেমকে সিম্পলি হার্ম করা। এক্সপ্লয়েট হলো যদি অলরেডি কম্পিউটার সিস্টেমে কোনো ভালনারাবিলিটি বা উইকনেস প্রেজেন্ট থাকে, সেই উইকনেসের থ্রোতে সিস্টেমটাকে ড্যামেজ করা বা সিস্টেমটাকে হার্ম করা। একটা হলো সিম্পলি হার্ম, আরেকটা হচ্ছে উইকনেসের থ্রোতে সিস্টেমকে হার্ম। ম্যালওয়্যারের কিছু কমন টাইপ আছে, যেমন ভাইরাসেস, অর্মস, ট্রোজান, স্পাইওয়্যার, অ্যাডওয়্যার, র্যানসমওয়্যার সবগুলোই ম্যালওয়্যারের বিভিন্ন বিভিন্ন টাইপ। ম্যালওয়্যারের প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটার সিস্টেমে ঢুকে পড়া, টু ব্রেক ইনটু এ কম্পিউটার অর নেটওয়ার্ক সিস্টেম। বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট করে থাকে যখন ম্যালওয়্যার আমাদের পিসিতে আসে, এবং আমাদের ইনফরমেশনও কিন্তু এতে করে চুরি হয়ে যেতে পারে, যেটা ব্যক্তিবিশেষ কিংবা অর্গানাইজেশন দুইটার জন্যই কিন্তু হুমকি স্বরূপ। প্রথম যে ম্যালওয়্যারটার নাম আমরা শুনে থাকি সেটার নাম হলো ক্রিপার। সেটা তৈরি করে গেছে বব থমাস নামে একজন ১৯৭০-এর দশকের শুরুতে। বাট তখনকার দিনের ম্যালওয়্যার আর এখনকার দিনের ম্যালওয়্যার কিন্তু সেম না। তখনকার দিনের ম্যালওয়্যার অনেক উইক ছিল। আজকের দিনের ম্যালওয়্যারগুলো অনেক, অনেক বেশি হার্মফুল। নেক্সট আমরা দেখব বিভিন্ন ধরনের ম্যালওয়্যার নিয়ে আলোচনা। সবার প্রথমে যে ম্যালওয়্যারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো ভাইরাস। ভাইরাস হলো এমন একটা ম্যালওয়্যার যেটা কিন্তু নিজেই নিজেকে কপি করতে পারে এবং এক সিস্টেম থেকে আরেক সিস্টেমে ছড়ায় যেতে পারে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, ভাইরাস রেপ্লিকেট হওয়া বা ডুপ্লিকেট হওয়ার জন্য অবশ্যই ইউজারের ইন্টারাকশন প্রয়োজন। ইউজার যখন ভাইরাস আছে এমন কোনো একটা ফাইলে ক্লিক করবে বা সেই ফাইলটাকে রান করবে, তখনই কিন্তু ভাইরাসটা স্প্রেড হতে পারবে, অর্থাৎ ভাইরাস রেপ্লিকেট হবে এবং ভাইরাস আমাদের সিস্টেমকে ড্যামেজ করে দিতে পারে, ডাটাকেও করাপ্ট করে দিতে পারে। একটা ভাইরাসের নাম আই লাভ ইউ ভাইরাস, যেটা ২০০০ সালে বের হয়েছিল। এই ভাইরাসকে ইমেলের থ্রুতে এক জায়গা থেকে আরেক জায়গাতে সেন্ড করা হতো অ্যাজ এ লাভ লেটার হিসেবে। এই লাভ লেটারে যখন কেউ ক্লিক করতো তখন এই ভাইরাসটা নিজে নিজে রেপ্লিকেট হয়ে যেত। অর্থাৎ এখানে ইউজার ইন্টারাকশনের প্রয়োজন। ইউজার ইন্টারাকশন হলেই কিন্তু ভাইরাসের রেপ্লিকেশনটা সম্ভব। এবং যখন ডুপ্লিকেট হয়ে যেত তখন কিন্তু সেটা সিস্টেমকেও ড্যামেজ করে ফেলতো। ভাইরাসের মতো আরেকটা ম্যালওয়্যার আছে সেটা হলো ওর্ম। ওর্ম ভাইরাসের মতোই, বাট এটা স্প্রেড হওয়ার জন্য কোনো ধরনের ইউজার ইন্টারাকশন প্রয়োজন নেই। ভাইরাসের ক্ষেত্রে যেমন কোনো একটা ফাইলে ক্লিক করতে হবে, ওর্মের ক্ষেত্রে কিন্তু কোনো ফাইলে ক্লিক করার দরকার নাই। এক্ষেত্রে ওর্ম যেটা করে, নেটওয়ার্ক সিস্টেমে যদি কোনো উইকনেস থাকে সেই উইকনেসের সহায়তা নিয়ে সে খুব দ্রুত স্প্রেড করতে পারে। অর্থাৎ আমাদের নেটওয়ার্ক সিস্টেমে যদি কোনো ভালনারেবিলিটি থাকে সেই ভালনারেবিলিটির সুযোগ নিয়ে ওর্ম স্প্রেড করে। ওর্মের উদাহরণ হিসেবে এখানে দেওয়া আছে এসকিউএল স্ল্যামার ওর্ম 2003। ২০০৩ সালে এই ওর্মটা বের হয়েছিল। এটা খুব দ্রুত মাইক্রোসফটের যে এসকিউএল সার্ভার সেটাকে এক্সপ্লয়েট করেছে। এক্সপ্লয়েট মানে ওই যে এক্সিস্টেন্স ভালনারেবিলিটিকে কাজে লাগিয়ে সেই সিস্টেমে ঢুকে পড়া। এফেক্টিং থাউজেন্ড অফ সিস্টেমকে সেটা এফেক্ট করেছিল। নেক্সট আমরা যে ম্যালওয়্যার নিয়ে কথা বলবো সেটা হলো ট্রোজান। ট্রোজানকে প্রথমত দেখে একটা নরমাল সফটওয়্যার মনে হতে পারে, বাট ট্রোজানের মধ্যে কিন্তু অনেক হার্মফুল কোড থাকে এবং এটা কিন্তু ইউজারকে বিভিন্নভাবে ম্যানিপুলেট করতে পারে সেটাকে রান করানোর জন্য। এবং ইউজার যদি সেটাকে রান করে ফেলে তাহলে ইউজারের ডাটা চুরি হয়ে যাবে কিংবা ইউজারের সিস্টেমও ড্যামেজ হতে পারে। ট্রোজানের একটা উদাহরণ হলো ট্রিকবট। ২০১৬ সালে এই ট্রোজানটা এসেছিল। এটা মূলত ছিল একটা ব্যাংকিং ট্রোজান, অর্থাৎ ব্যাংকের যে এমপ্লয়ি আছে বা ব্যাংকের যে অ্যাকাউন্টের ডিটেইলস আছে সেগুলোর ইনফরমেশন হ্যাক করার জন্য এই ম্যালওয়্যারটা ইউজ হতো। বাট এটা কিন্তু আস্তে, আস্তে ইভলভ করেছে এবং বড় একটা ম্যালওয়্যারে পরিণত হয়েছে। এটা দিয়ে ক্রেডেনশিয়াল এখন চুরি করা যায়। তারপরে এক নেটওয়ার্ক থেকে আরেক নেটওয়ার্কে এটাকে পাস করে দেওয়া যায় এই ট্রিক বটের মাধ্যমে। সো ট্রিক বট আর আগের মতো শুধুমাত্র ব্যাংকিং ট্রোজান নাই, এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব। নেক্সট আমরা যে ম্যালওয়্যারটা নিয়ে কথা বলবো সেটা হলো ransomware. Ransomware locks a user's file and demands money to unlock them. আমাদের পিসিতে যত রকমের ফাইল থাকবে সব রকমের ফাইল কিন্তু লক হয়ে যাবে যদি আমাদের পিসিতে ransomware অ্যাটাক করে। এক্ষেত্রে লককে যদি আমি খুলতে চাই তাহলে অ্যাটাকাররা আমার কাছ থেকে কিন্তু মানি ডিমান্ড করবে বা যেটাকে আমরা বলি ransom.
ransom ডিমান্ড করতে পারে। আমি যদি ransom না দিই তারা কিন্তু এটাকে খুলবে না। সো ইট মেক্স ডাটা আনএভেইলেবল আনটিল পেমেন্ট ইজ মেড। বাট আমি যদি অ্যাটাকারকে টাকা দিয়ে দিই, টাকা দিলেই যে আমার এটা ওপেন হয়ে যাবে তাও কিন্তু না। দ্যাটস ওয়াই এখানে বলা হচ্ছে দো পেইং ইজ নট অ্যাডভাইসড। পেইংটা সহজে কেউ করব না আমরা। কারণ পেইং করলে এটার কোনো নিশ্চয়তা নাই যে অ্যাটাকার আমাদেরকে খুলে দিবে আমাদের সবগুলো লক। র‍্যানসমওয়্যারের একটা উদাহরণ হলো WannaCry র‍্যানসমওয়্যার ২০১৭। এই র‍্যানসমওয়্যার আমাদের ফাইলগুলোকে এনক্রিপ্ট করেছিল। ২,০০,০০০ কম্পিউটারে কিন্তু এই র‍্যানসমওয়্যারটা অ্যাটাক করেছিল। এবং এটা থেকে মুক্তির পণ হিসেবে তারা বিটকয়েন পেমেন্ট দাবি করেছিল। যদি তাদেরকে বিটকয়েন পেমেন্ট দেওয়া হয় তবেই তারা এটাকে আনলক করে দিবে। নেক্সট যে ম্যালওয়্যারটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে স্পাইওয়্যার। স্পাইওয়্যার হলো এমন এক ধরনের ম্যালওয়্যার যেটা সিক্রেটলি, এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সিক্রেটলি আমাদের ডাটা কালেক্ট করে থাকে উইদাউট দ্য ইউজার নোয়িং। ইউজার জানবেই না তার ডাটা কালেক্ট হচ্ছে। ইট ক্যান ক্যাপচার সেনসিটিভ ইনফরমেশন লাইক পাসওয়ার্ডস অ্যান্ড ক্রেডিট কার্ড নাম্বারস। এটার মাধ্যমে পাসওয়ার্ড কিংবা ক্রেডিট কার্ডের নাম্বার চুরি করা সম্ভব। স্পাইওয়্যারের একটা উদাহরণ হলো পেগাসাস স্পাইওয়্যার, যেটা ২০১৬ সালে থেকে আছে। এই স্পাইওয়্যারের মাধ্যমে স্মার্টফোনে একজন ব্যক্তি আরেকজনের সাথে কি কথোপকথন করতেছে, তাদের কি মেসেজ আদান-প্রদান হচ্ছে কিংবা তারা বর্তমানে কোন লোকেশনে আছে এগুলো কিন্তু ডিটেক্ট করা পসিবল। সো এটা হলো স্পাইওয়্যার, যেখানে সিক্রেটলি ডাটা কালেক্ট করবে এবং ইউজার কোনোভাবে অবহিত হবে না। তারপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যাডওয়্যার। অ্যাডওয়্যারটা তুলনামূলক একটু লেস হার্মফুল, বাট এটা খুবই অ্যানোয়িং অর্থাৎ বিরক্তিকর অ্যান্ড ইন্ট্রুসিভ। মানে আমাদের পারমিশন না নিয়ে এটা সিস্টেমে চলে আসে। অ্যাডওয়্যার যেটা করে আনওয়ান্টেড অ্যাডস আমাদের সামনে শো করে টু মেক মানি ফর ইটস ক্রিয়েটরস। এই অ্যাডগুলো যারা বানাইছে তাদের ক্রিয়েটরের জন্য মানি বা রেভিনিউ জেনারেট করে। যেমন একটা অ্যাডওয়্যারের নাম হলো ফায়ারবল অ্যাডওয়্যার 2017। দিস অ্যাডওয়্যার ইনফেক্টেড ওভার 250 মিলিয়ন কম্পিউটার্স ম্যানিপুলেটিং ওয়েব ব্রাউজার্স টু ডিসপ্লে অ্যাডস অ্যান্ড জেনারেট রেভিনিউ। তার মানে ফায়ারবল অ্যাডওয়্যারটা প্রায় 250 মিলিয়ন কম্পিউটারকে অ্যাফেক্ট করেছিল এবং সেগুলোর ওয়েব ব্রাউজারে তারা শুধুমাত্র অ্যাড শো করিয়েছে এবং এই অ্যাড শো করানোর মাধ্যমে তারা রেভিনিউ জেনারেট করেছে অ্যাডের ওনারের জন্য। নেক্সট যে ম্যালওয়্যারটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো কিলগার। কিলগার রেকর্ডস এভরিথিং এ ইউজার টাইপস। একজন ইউজার যা যা টাইপ করে সবকিছুকে কিন্তু কিলগার রেকর্ড করে থাকে, allowing attackers to steal sensitive information like login credential or credit card numbers. একজন ইউজারের একান্ত সেনসিটিভ যে ইনফরমেশন গুলো লগইন ক্রেডেনশিয়াল বা ক্রেডিট কার্ড নাম্বার সেগুলো কিন্তু কিলগারের মাধ্যমে বের করে আনা যায়। এটা এক ধরনের ম্যালওয়্যার। উদাহরণ হিসেবে বলা আছে জিউস কিলগার 2007। ২০০৭ সালে এই কিলগারটা এসেছে। এই কিলগারটা ব্যাংকের ইনফরমেশন চুরি করেছিল বাই রেকর্ডিং কি স্ট্রোকস। আমি কিবোর্ডে কোন কোন বাটন প্রেস করতেছি এই জিনিসটা হলো কি স্ট্রোক, এবং এইটা তারা রেকর্ড করে ব্যাংকের ইনফরমেশন চুরি করেছিল। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো বটনেট। বটনেট হলো এ গ্রুপ অফ ইনফেক্টেড কম্পিউটার্স যেটা দিয়ে সাধারণত ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক পারফর্ম করা হয়। এই কম্পিউটারগুলোকে দূর থেকে সাইবার ক্রিমিনালরা কন্ট্রোল করে থাকে এবং এই কম্পিউটারগুলো দিয়ে সাধারণত হেভিলি কোনো একটা ওয়েবসাইট বা কোনো অ্যাপে ট্রাফিক জুড়িয়ে দেওয়া হয় যাতে করে সেই সার্ভিসটা আনঅ্যাভেলেবল হয়ে যায়। সো এটাই হচ্ছে ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক। এক্ষেত্রে মাল্টিপল যে কম্পিউটারগুলো সেই কম্পিউটারগুলোর কম্বিনেশনকে আমরা বলতেছি বটনেট। যেমন উদাহরণ হিসেবে বলা আছে মিরাই বটনেট 2016। দিস বটনেট ইনফেক্টেড আইওটি ডিভাইসেস অ্যান্ড লঞ্চড লার্জ স্কেল ডিডিওএস অ্যাটাক। এই বটনেট দিয়ে খুব বড় পরিসরে একটা ডিডিওএস অ্যাটাক পারফর্ম করা হয়েছিল এবং এটা আইওটি ডিভাইসগুলোকে ইনফেক্টেড করেছিল। ডিসরাপ্টিং মেজর ওয়েবসাইটস লাইক টুইটার, নেটফ্লিক্স। টুইটার, নেটফ্লিক্সের মতো ওয়েবসাইটও কিন্তু ট্রাফিক দিয়ে ওভারওয়েলম হয়ে গিয়েছিল বা আমরা বলতে পারি ডিডিওএস অ্যাটাকের শিকার হয়েছিল মিরাই বটনেটের কারণে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো রুটকিট। রুটকিট হলো এমন এক ধরনের ম্যালওয়্যার যেটা ডিপলি অপারেটিং সিস্টেমের সাথে মিশে থাকে, যেটাকে খুব সহজভাবে ট্রেস করা যায় না। বলা হচ্ছে রুটকিটস হাইড malware and harmful activities from being detected by security tools। তার মানে রুটকিট দিয়ে যে সকল ম্যালওয়্যার এবং হার্মফুল অ্যাক্টিভিটি পারফর্ম করা হয় সেগুলো ডিটেক্ট করা কিন্তু খুবই মুশকিল, often with deep access to the operating system। রুটকিটের একটা উদাহরণ হিসেবে বলা আছে সনি বিএমজি রুটকিট 2005 ইনস্টল ফ্রম সনি মিউজিক সিডি। সনির মিউজিক সিডি কিনে আনলে এই রুটকিটটা চলে আসতো কম্পিউটার সিস্টেমে। This rootkit hide itself and exposed computer to security risks
while tracking user activity. ইউজার অ্যাক্টিভিটিকে ট্র্যাক করার মাধ্যমে এটা কম্পিউটার যে সিস্টেমটা আছে সেটাকে সিকিউরিটি রিস্কে ফেলে দিয়েছিল। এবং এটা ট্রেস করা খুবই মুশকিল কারণ এটা অপারেটিং সিস্টেমের সাথে মিশে থাকে। সিমিলার আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ফাইললেস ম্যালওয়্যার। এই ম্যালওয়্যারটা রানস ডিরেক্টলি ইন এ কম্পিউটারস মেমোরি। রুটকিট কিন্তু কম্পিউটারের মেমোরিতে ডিরেক্টলি রান করে না। এটা অপারেটিং সিস্টেমের সাথে খুব নিবিড়ভাবে মিশে থাকে। আর ফাইললেস ম্যালওয়্যার এটা কম্পিউটারের মেমোরিতে রান করে এবং এটাতেও কিন্তু কোনো ট্রেস পাওয়া যায় না। নো ট্রেসেস অন দ্য হার্ড ড্রাইভ, মেকিং ইট হার্ডার টু ডিটেক্ট। ইট ইউজেস লেজিটিমেট সিস্টেম টুলস টু পারফর্ম টাস্ক। এবং লেজিটিমেট টুল ইউজ করার মাধ্যমে কিন্তু এটা টাস্ক পারফর্ম করত। এরকম একটা ম্যালওয়্যারের উদাহরণ হলো অ্যাস্টারোথ 2019 operates directly in memory, avoiding files on the disk to evade detection. It uses legitimate system tools like Windows Management Instrumentation WMI। তাহলে WMI এর মতো টুল ইউজ করার মাধ্যমে এরা কিন্তু ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ক্যারি করত। এটাকে আমরা বলতেছি ফাইললেস ম্যালওয়্যার, যেটা আমাদের উইন্ডোজের যে বিভিন্ন টুল আছে সেই টুলগুলোকে ইউজ করতে পারে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো মোবাইল ম্যালওয়্যার। এই টাইপ অফ ম্যালওয়্যারটা সাধারণত আমরা মোবাইলে দেখতে পাই। মোবাইল ফোন কিংবা ট্যাবলেটে দেখা যায়। মোবাইল ফোন বা ট্যাবলেটেও কিন্তু ভাইরাস, ট্রোজান এবং স্পাইওয়্যার থাকতে পারে। মোবাইল ম্যালওয়্যারের একটা উদাহরণ হলো হামিংবার্ড 2016। This Android malware infected millions of devices and generated fraudulent ads, মেকিং মানি ফর ইটস ক্রিয়েটর। হামিংবার্ড এই মোবাইল ম্যালওয়্যার দিয়ে কিন্তু অনেক রকম অ্যাড জেনারেট করা হয়েছিল এবং এই অ্যাডগুলো রেভিনিউ দিয়েছিল অ্যাডের যে ক্রিয়েটর তাদেরকে। নেক্সট আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে র্যাট বা রিমোট অ্যাক্সেস ট্রোজান। বলা হচ্ছে র্যাট অ্যালাউ অ্যাটাকার্স টু কন্ট্রোল এ ভিকটিমস কম্পিউটার রিমোটলি। ভিকটিমের কম্পিউটারকে খুব রিমোটলি অ্যাক্সেস করা হয়, খুব কাছে থেকে কিন্তু অ্যাক্সেস করা হয় না। এরকম একটা জিনিস আমরা দেখেছি বটনেটের বেলায়। বটনেটের বেলায়ও কিন্তু একটা গ্রুপ অফ কম্পিউটার থাকে। সাধারণত কম্পিউটারগুলো হলো ইনফেক্টেড, যেটা দিয়ে আমরা ডেনিয়াল অফ সার্ভিস অ্যাটাক পারফর্ম করে থাকি এবং এই গ্রুপ অফ কম্পিউটারকেও কিন্তু রিমোটলি অপারেট করা হয়ে থাকে। সো বটনেটের মতো কিছুটা সিমিলার হলো র‍্যাট, যেখানে ভিকটিমের কম্পিউটারকে রিমোটলি অপারেট করে থাকে অ্যাটাকাররা। ওফেন ফর স্টিলিং ডাটা, উদ্দেশ্য একটাই, ডাটা স্টিলিং করা বা স্পাইং করা। একটা র‍্যাটের উদাহরণ হলো ডার্ক কমেট র‍্যাট 2008। 2008 সালে এই রিমোট অ্যাক্সেস ট্রোজানটা এসেছে। দিস র‍্যাট অ্যালাউড অ্যাটাকার্স টু রিমোটলি কন্ট্রোল এ ভিকটিমস কম্পিউটার, লগিং কিস্ট্রোকস, ক্যাপচারিং স্ক্রিনশটস অ্যান্ড অ্যাক্সেসিং ফাইলস। তার মানে তার মানে ভিকটিমের কম্পিউটারে সে কিবোর্ডে কোন কোন কি প্রেস করতেছে, সে কোন কোন ফাইলে আছে সেটার স্ক্রিনশট আমি নিতে পারবো এবং ফাইলগুলোকে কিন্তু অ্যাক্সেসও করতে পারবো। নেক্সট আমরা ম্যালওয়্যারের কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। ম্যালওয়্যারের মধ্যে সাধারণত ৩ ধরনের কম্পোনেন্ট থাকে, বাট আরো কম্পোনেন্ট আছে। বেসিক 3 কম্পোনেন্টস নিয়ে আমরা কথা বলবো। প্রথম কম্পোনেন্টটা হলো লোডার। ম্যালওয়্যারের এই পার্টটা আমাদের ইনিশিয়াল যে এন্ট্রি পয়েন্ট বা আমাদের ম্যালিশিয়াস কোডটা যে রান হবে সেটার জন্য রেসপন্সিবল। দ্য লোডার ইজ রেসপন্সিবল ফর ইনিশিয়েটিং দ্য ম্যালওয়্যারস এক্সিকিউশন, অর্থাৎ ম্যালওয়্যারটা যে এক্সিকিউট হবে সেটার জন্য রেসপন্সিবল হলো লোডার পার্ট। ইট often serves as the initial entry point and its primary task is to load and run the malicious code. সো এটা হলো লোডারের কাজ। দেন নেক্সট কাজটা আসে আমাদের পেলোডের কাজ। পেলোড ইজ দ্য মেইন ম্যালিশিয়াস পার্ট অফ দ্য ম্যালওয়্যার। ম্যালওয়্যারের মূল যেটা অংশ সেটাই কিন্তু পেলোড। ইট পারফর্মস দ্য ইন্টেন্ডেড হার্মফুল অ্যাকশনস লাইক স্টিলিং ডাটা। ম্যালওয়্যার দিয়ে সাধারণত যখন ডাটা চুরি করা হয়, ম্যালওয়্যারকে এক পিসি থেকে আরেক পিসিতে স্প্রেড করে দেওয়া হয় কিংবা ড্যামেজ করা হয়, সেগুলো কিন্তু করে থাকে এই পেলোড পার্টটুকু। একটা কম্পোনেন্ট লোডার যেটা ম্যালওয়্যারের যে কাজটা সেটা ইনিশিয়েট করে বা ম্যালওয়্যারের কোডটাকে রান করায়। দেন ডাটা চুরি, ম্যালওয়্যারকে এক জায়গা থেকে অন্য জায়গাতে স্প্রেড করা কিংবা ড্যামেজ করা সিস্টেমকে, এই কাজটা করে থাকে পেলোড। দেন থার্ড যে পার্টটা আছে বা থার্ড যে কম্পোনেন্টটা আছে সেটার নাম হলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার কমিউনিকেশন। এটাকে বলা হয় অনেক সময় সি2 কমিউনিকেশন। এটা ম্যালওয়্যারকে রিমোট সার্ভারের সাথে কমিউনিকেট করতে হেল্প করে। ম্যালওয়্যারটাকে কেউ না কেউ বসে তো অপারেট করতেছে, সে তো আর আমার সামনে বসে নাই, সে দূরে কোনো একটা পিসিতে বসে আছে। সো রিমোটলি সে যখন ম্যালওয়্যারটাকে অপারেট করতেছে তার জন্য যেই কম্পোনেন্টটা দরকার সেটা হলো কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভার কমিউনিকেশন। allows the malwares to communicate with a remote server for instructions and data exchange. So এগুলো ছিল ম্যালওয়্যারের বিভিন্ন কম্পোনেন্ট।